আসসালামু আলাইকুম। কী খবর সবার? আজ আমি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন কাহিনী পড়ে শোনাব। 1850 সাল। ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড ও রাশিয়ার যুদ্ধ চলেছে। দুই পক্ষেই শত শত সৈনিক নিহত হচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে কুঠুরিতে তৈরি হয়েছে আহত সৈনিকদের জন্য হাসপাতাল। মুমূর্ষু মানুষের আর্তনাদে চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে। তার মাঝে চলছেন। কোনো ক্লান্তি নেই, বিরক্তি নেই। দু চোখ জুড়ে রয়েছে ভালোবাসা, স্নেহের পরশ। যখনই তিনি কারো পাশে গিয়ে দাঁড়ান, মুহূর্তে সে ভুলে যায় তার সব ব্যথা, যন্ত্রণা। রাতের বেলায় যখন সকালে ঘুমিয়ে পড়ে, তিনি প্রদীপ নিয়ে রোগীদের মধ্যে দেখাশোনা করে বেড়ান। যারা জেগে থাকে তাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন। তারপর আবার এগিয়ে যান পরের মানুষটির দিকে। মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকে সবাই। দেখতে দেখতে সমস্ত প্রান্তরে তার নাম ছড়িয়ে পড়ে দ্বীপ হাতে রমণী। যুদ্ধ শেষ হয়, সৈনিকরা ফিরে যায় নিজের গৃহে। কিন্তু সেই দ্বীপ হাতে রমণীর কাজ শেষ হয় না। ক্রিমিয়ার যুদ্ধের প্রান্তরে যে কাজের সূচনা করেন, সেই সেবাব্রতকে ছড়িয়ে দেন দেশে দেশে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মূলত তারই প্রচেষ্টায় গড়ে উঠেছে আধুনিক নার্সিং ব্যবস্থা। সেই মহিষী মহিলার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম 1820 সালের 2 মে ইতালির ফ্লোরেন্স শহরে। তার পিতামাতা জন্মস্থানের নাম অনুসারে কন্যার নাম রাখেন ফ্লোরেন্স। নাইটিঙ্গেলের পিতা ছিলেন ধনী এবং ইংল্যান্ডের অভিজাত ব্যক্তিদের মধ্যে একজন। বিভিন্ন মন্ত্রী, বহু গণ্যমান্য ব্যক্তি তাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত। শিক্ষার ব্যাপারে ফ্লোরেন্সের পিতা ছিলেন উদার। মেয়েকে সঙ্গীত, ছবি আঁকা শেখানোর সাথে দেশ বিদেশের নানান ভাষার শিক্ষার ব্যবস্থা করলেন। মাত্র কয়েক বছরের মধ্যে ল্যাটিন, গ্রিক, ইতালিয়ান, ফরাসি, জার্মান আয়ত্ত করে ফেললেন ফ্লোরেন্স। ফ্লোরেন্সে ছোটবেলা কেটেছে ইংল্যান্ডের ডার্বিশায়ার অঞ্চলে তাদের পুরনো বাড়িতে। গ্রাম্য পরিবেশের এই বাড়ি ফ্লোরেন্সের খুব ভালো লাগত। এখানকার মানুষজন, পরিবেশ, এমনকি ছোট ছোট জীবজন্তু অবধি ছিল তার খুব প্রিয়। প্রত্যেকের উপরেই তিনি অনুভব করতেন এক গভীর মমত্ববোধ। সেই শিশুবেলা থেকেই বাড়ির কোনো লোক, সে পিতামাতা, ভাই বোন, আত্মীয় পরিজন হোক বা কাজের লোক হোক, অসুস্থ হওয়া মাত্রই তিনি সেবা করতে এগিয়ে যেতেন। এমনকি গ্রামের কোনো মানুষ, হাঁস মুরগি, গরু ঘোড়া অসুস্থ হলেও তিনি সেবা করতে দ্বিধা করতেন না। শৈশব অতিক্রম করে যৌবনে পা দিলে ফ্লোরেন্সের পিতা ঠিক করলেন মেয়েকে লন্ডন শহরে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন। 17 বছর বয়সে ডার্বিশায়ার ত্যাগ করে লন্ডন শহরে এলেন ফ্লোরেন্স। গতানুগতিক শিক্ষার প্রতি সামান্যতম আকর্ষণ অনুভব করতেন না ফ্লোরেন্স। তার ইচ্ছা ছিল সেবাকে জীবনের ব্রত হিসেবে নেবেন। কন্যার এই ইচ্ছার কথা শুনে চমকে উঠলেন তার পিতামাতা। সেই যুগে সেবাকে কোনো পেশা হিসেবেই গুরুত্ব দেওয়া হতো না। সেই সময়ে হাসপাতালগুলির অবস্থা ছিল যেমন ভয়াবহ তেমনি করুণ। সেবার কাজ প্রায় সম্পূর্ণ অবহেলিত। যারা এই পেশায় যোগ দিত তারা সকলেই ছিল গরিব। ফ্লোরেন্সের মতো এক অভিজাত পরিবারের সন্তান এই ধরনের পেশা গ্রহণ করবে, একথা কিছুতেই তার পিতামাতা মেনে নিতে পারছিলেন না। তারা মেয়েকে দেশ ভ্রমণে পাঠিয়ে দিলেন। যদি মেয়ের ইচ্ছার পরিবর্তন হয়। ফ্লোরেন্স প্রথমে ব্যাগব্রিজ দম্পতির সাথে রোমে গেলেন। সকলেই যখন রোমের প্রাচীন শিল্পকলা দেখায় ব্যস্ত, সেই সুযোগে ফ্লোরেন্স 10 দিনের জন্য গেলেন রোমান ক্যাথলিক কনভেন্টে। দেখলেন সেখানকার সন্ন্যাসীদের সেবামূলক কাজ। লক্ষ্য করলেন তাদের সাংগঠনিক কাজকর্ম। এই সময় জার্মানির এক শহরে নার্সিং শিক্ষা দেবার জন্য একটি স্কুল ছিল। এটিও পরিচালনার ভার ছিল সন্ন্যাসিনীদের উপর। 3 মাস এখানে গিয়ে প্রশিক্ষণ নিলেন ফ্লোরেন্স। সেই সময়ে তার মনের মধ্যে জেগে ওঠে এক স্বপ্ন। ইংল্যান্ডে ফিরে গিয়ে তিনি এই ধরনের একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। ইউরোপ ভ্রমণকালেই ফ্লোরেন্সের পরিচয় হয় সিডনি হার্বার্টের সাথে। হার্বার্ট ইংল্যান্ডের এক আর্লের পুত্র। সম্ভ্রান্ত, সুদর্শন, সুঠাম চেহারায় এক 38 বছরের যুবক। ফ্লোরেন্সের বয়স তখন 28। প্রথম পরিচয়ে মুগ্ধ হলেন ফ্লোরেন্স। এক অসাধারণ ব্যক্তিত্ব লুকিয়েছিল হার্বার্টের মধ্যে। ফ্লোরেন্সের প্রতিভা, তার অন্তর্স্থিত আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে সামান্যতম বিলম্ব হলো না হার্বার্টের। তিনিই প্রথম সম্মান জানালেন, উৎসাহিত করলেন ফ্লোরেন্সের মনের আকাঙ্ক্ষাকে। দুজনের মধ্যে গড়ে উঠল প্রগাঢ় বন্ধুত্ব। এই বন্ধুত্ব দুটি জীবনকেই মহৎ উদ্দেশ্য আর মানবতার কল্যাণে আত্মোৎসর্গ করতে সাহায্য করেছিল। আবার দেশ ভ্রমণে বার হলেন ফ্লোরেন্স। 1849 সাল।
তখন তার বয়স মাত্র 29। প্যারিসের সেন্ট ভিনসেন্ট সোসাইটির একটি বড় হাসপাতাল ছিল আলেকজান্দ্রিয়ায়। সেখানে গিয়ে প্রত্যক্ষ করলেন হাসপাতাল পরিচালনার কাজ। ইউরোপের যে দেশেই তিনি গেলেন, প্রত্যক্ষ করলেন সেখানকার হাসপাতালের সেবামূলক কাজকর্ম, তার ধারা পদ্ধতি। এইভাবে যেমন তার প্রত্যক্ষ অভিজ্ঞতা বাড়তে থাকে, তার সাথে সামান্য যা কিছু নার্সিংয়ের বই ছিল সমস্ত পড়ে ফেললেন। একদিকে যখন তার জ্ঞানার্জন, অন্যদিকে মনের মধ্যে জেগে উঠেছিল এক নতুন স্বপ্ন। ইংল্যান্ডে ফিরে গিয়ে এই সেবার আদর্শকেই জীবনে গ্রহণ করবেন। দীর্ঘদিন পর স্বগৃহে প্রত্যাবর্তন করলেন ফ্লোরেন্স। তার বাবা মার মনে হয়েছিল তাদের মেয়ে এইবার নিশ্চয়ই কোনো অভিজাত ঘরের ছেলেকে বিবাহ করবে, কিন্তু ফ্লোরেন্স বললেন, আমি সেবিকা হতে চাই। মেয়ের কথা শুনে চমকে উঠলেন বাবা মা। নানাভাবে ফ্লোরেন্সকে বাধা দেবার চেষ্টা করলেন তারা, কিন্তু নিজের সংকল্পে অটল ফ্লোরেন্স। অবশেষে তার দৃঢ়তার কাছে হার মানতে হলো। অশ্রুসিক্ত চোখে কন্যার ইচ্ছায় সম্মতি দিলেন বাবা মা। লন্ডনের হার্লে স্ট্রিটে ডাক্তাররা একটি মেয়েদের জন্য হাসপাতাল তৈরি করছিলেন। ফ্লোরেন্স সেই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ফ্লোরেন্সের উপর ব্যাপক দায়িত্বভার অর্পণ করল। ফ্লোরেন্স লক্ষ্য করলেন হাসপাতালের পরিবেশ রোগীদের স্বাস্থ্যের পক্ষে সম্পূর্ণ প্রতিকূল। চারদিকে নোংরা আবর্জনা, শুধুমাত্র ঔষধ ছাড়া কোনো স্বাস্থ্যবিধিই সেখানে মানা হয় না। ফ্লোরেন্স সর্বপ্রথম হাসপাতাল পরিচ্ছন্নতার দিকে নজর দিলেন। চারদিকের নোংরা আবর্জনা পরিষ্কার করা হলো। প্রতিটি বন্ধ জানালা খুলে ফেলা হলো। মুক্ত বাতাস বইবার জন্য নতুন জানালা বসানো হলো। রোগীদের সেবা শুশ্রূষার দিকে সর্বাধিক গুরুত্ব দিলেন ফ্লোরেন্স। তিনি বিশ্বাস করতেন শুধু ওষুধ নয়, একমাত্র সেবায় পারে কোনো রোগীর নতুন জীবন দান করতে। তার প্রবর্তিত ব্যবস্থায় কয়েক মাসের মধ্যেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সুফল দেখা দিল। রোগী মৃত্যুর হারও কমতে থাকলো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রবর্তিত নতুন ধারার চিকিৎসা পদ্ধতির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। লন্ডনের প্রতিটি বড় বড় হাসপাতাল ফ্লোরেন্সকে আমন্ত্রণ জানায় সেখানে যোগ দিতে। সেই সময় ইংল্যান্ডের সবচেয়ে বড় হাসপাতাল ছিল কিংস কলেজ হাসপাতাল। ফ্লোরেন্সের মনে হলো একমাত্র কিংস কলেজে গেলেই তিনি তার শিক্ষা, অভিজ্ঞতা, হার্লি স্ট্রিটের হাসপাতালের লব্ধ প্রত্যক্ষ জ্ঞানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। যখন তিনি নতুন কাজে যোগদানের জন্য সম্পূর্ণভাবে মনস্থির করে ফেলেছেন, ঠিক সেই সময় ইংল্যান্ডের ভাগ্যাকাশে নেমে এলো এক বিপর্যয়। 1854 সাল তুরস্কের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করল। বিপন্ন তুরস্ককে সাহায্য করবার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ইংল্যান্ডের সেনাবাহিনী। শুরু হলো তুমুল যুদ্ধ। ক্রিমিয়ার প্রান্তরে এই যুদ্ধ হয়েছিল বলে ইতিহাসে এই যুদ্ধের নাম ক্রিমিয়ার যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরে দ্য টাইমস পত্রিকার এক সংবাদদাতা যুদ্ধের প্রান্তর ঘুরে এসে জানালেন, যুদ্ধে আহত সৈনিকদের অবস্থা ভয়াবহ। তাদের সেবার পরিচর্যার জন্য সামান্যতম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিদিন অসংখ্য সৈনিক মারা পড়ছে। সংবাদপত্রের এই ভাষ্য দেশ জুড়ে প্রতিক্রিয়া দেখা দিল। জনসাধারণ ক্ষোভের আগে ফেটে পড়ল। বিচলিত হয়ে পড়লেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা। সেই সময় প্রতিরক্ষা দপ্তরের সেক্রেটারি ছিলেন সিডনি হার্বার্ট। তিনি ফ্লোরেন্সকে লিখলেন, যুদ্ধের এই বিশৃঙ্খলা অবস্থায় আহত সৈনিকদের তত্ত্বাবধান করবার মতো একজনও উপযুক্ত ব্যক্তি নেই। যদি আপনি এই কাজের ভার গ্রহণ করেন, দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশের এই ডাক উপেক্ষা করতে পারলেন না ফ্লোরেন্স। আত্মীয় পরিজনের সব বাধা ভয়কে উপেক্ষা করে ফ্লোরেন্স হার্বার্টের অনুরোধে সাড়া দিলেন। কয়েকদিনের মধ্যেই তাকে তুরস্কের হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত করা হলো। সাথে সাথে চতুর্দিকে প্রতিক্রিয়া দেখা দিল। একজন সম্ভ্রান্ত ধনী পরিবারের সুন্দরী শিক্ষিত মহিলা যুদ্ধক্ষেত্রে গিয়ে আহত সৈনিকদের সেবা করবেন। বিস্ময়ে শ্রদ্ধায় সকলেই অভিভূত। চতুর্দিক থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফ্লোরেন্সের দিকে। দান আর উপহারে ভরে উঠল তাদের ভাণ্ডার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নার্সিংয়ের জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করা। ফ্লোরেন্স 38 জন মহিলার এক দল তৈরি করলেন। তার মধ্যে 10 জন রোমান ক্যাথলিক সিস্টার, 8 জন চার্চের সভ্য, 20 জন বিভিন্ন হাসপাতালের নার্স। ফ্লোরেন্সের বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি দল নির্বাচন সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দিয়েছেন। এই ধরনের সমালোচনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। অবশেষে এগিয়ে এলেন মহারানী ভিক্টোরিয়া। তিনি পূর্ণ সমর্থন জানালেন ফ্লোরেন্সকে। স্বেচ্ছাসেবী দলের উদ্দেশ্যে পাঠালেন তার আশীর্বাদ। তা সব সমালোচনা তখন বন্ধ হয়ে গেল। সমস্যা সৃষ্টি হলো অন্য ক্ষেত্রে। সামরিক বাহিনীর কিছু অফিসার কিছুতেই মেনে নিতে পারছিলেন না যুদ্ধক্ষেত্রে গিয়ে মেয়েরা পুরুষদের সেবা করবে। এতদিন তো এই কাজ পুরুষটাই করে আসছে। কোনো সমালোচনাতেই বিন্দুমাত্র কর্ণপাত করলেন না ফ্লোরেন্স। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গী সাথীদের নিয়ে রওনা হলেন স্কুটারির দিকে। 15 দিন পর তারা এসে পৌঁছলেন স্কুটারির প্রান্তরে। সেখানে গড়ে উঠেছে আহত সৈনিকদের জন্য হাসপাতাল। সর্বপ্রথম হাসপাতাল চত্বর পরিষ্কার করবার জন্য ঝাড় তোয়ালের প্রয়োজন দেখা দিল। সরকারি দপ্তরে যে কর্মচারীরা
কাছে এসব ছিল। ফ্লোরেন্স বুঝতে পারলেন তা সংগ্রহ করতে গেলে আইনের নানা বেড়াজাল পেরিয়ে আসতে দীর্ঘ সময় প্রয়োজন। তিনি টাইমস তহবিলের কাছে আবেদন জানালেন, সেখানেও অনিয়ম। আহত সৈনিকদের জন্য পরিচ্ছন্ন পোশাক দরকার। নিরুপায় হয়ে ফ্লোরেন্স স্কুটারিতে নিজে একটি বিশাল লন্ড্রি খুলে ফেললেন। ততদিনে পোশাক তোয়ালে আসতে আরম্ভ করেছে। ফ্লোরেন্স আদেশ দিলেন, মালের পেটি আসা মাত্রই যেন তা খুলে ফেলা হয়। আইন কানুন আর নিয়মের বেড়াজালে যেন এক মুহূর্ত বিলম্ব না হয়। ফ্লোরেন্সের আত্মত্যাগ, কর্মনিষ্ঠা, ভালোবাসা মানুষকে উজ্জীবিত করতে থাকে। সকলেই কর্মতৎপর হয়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রাথমিক কাজকর্ম শেষ করে সমস্ত হাসপাতালকে ঢেলে সাজাবার ব্যবস্থা করলেন। হাসপাতালের কর্মচারীদের স্বতন্ত্র দল তৈরি করে তাদের উপর জিনিসপত্র ভার অর্পণ করলেন। কারোর উপর জিনিসপত্র কেনার ভার পড়ল, কারোর উপর সমস্ত হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, কারোর উপর রোগীদের পোশাক পরিচ্ছন্নদের দায়িত্ব দেওয়া হলো। শুধুমাত্র দায়িত্বভার আরোপ করে নিশ্চিত হলেন না ফ্লোরেন্স, যাতে প্রত্যেককে আপন আপন কর্ম দায়িত্বভার সুষ্ঠুভাবে পালন করে তার দিকে প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি রাখতেন। দিনের শেষে সকলের কাজের বিশ্লেষণ করতেন, ভুল ত্রুটি দূর করে আরও কর্মদক্ষ হয়ে উঠবার পরামর্শ দিতেন। অল্প কিছু দিনের মধ্যেই সমগ্র হাসপাতালের চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হলো। শুধু তাই নয়, নতুন কয়েকটি ওয়ার্ড খোলা হলো। 4 মাইল অঞ্চল জুড়ে গড়ে উঠল এই হাসপাতাল। ফ্লোরেন্স ছিলেন এই হাসপাতালের এক সেবার প্রতিমূর্তি। দিনরাত্রির প্রায় সবটুকু অংশই তার কেটে যেত এই হাসপাতালের আঙিনায়। কখনো তিনি আহতদের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন, কখনো তাদের পোশাক পরিয়ে দিচ্ছেন, আবার সহকর্মীদের হাতে হাত লাগিয়ে হাসপাতাল আঙিনা পরিষ্কার করছেন, রোগীদের জন্য খাবার তৈরি করছেন। আবার তিনি রাতের গভীরে সকলে যখন ঘুমিয়ে আছে প্রদীপ হাতে রোগীদের বিছানার পাশে ঘুরে বেড়াতেন। রোগীরা মুগ্ধ বিস্ময়ে চেয়ে দেখত। তাদের মনে হতো এক মূর্তিময় দেবী যেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সব দুঃখ যন্ত্রণা মুহূর্তে ভুলে যেত তারা। একজন সৈনিক লিখেছেন, যখন তিনি আমাদের পাশ দিয়ে হাঁটতেন এক অনির্বচনীয় আনন্দে আমাদের সমস্ত মন প্রাণ ভরে উঠত। তিনি প্রত্যেকটি বিছানার পাশে এসে দাঁড়াতেন, কোনো কথা বলতেন না, শুধু মুখ ফুটে উঠত মুখে মৃদু হাসি। তারপর তিনি যখন আমাদের অতিক্রম করে যেতেন তার ছায়া পড়তো আমাদের শয্যার ওপর। সৈনিকরা পরম শ্রদ্ধার সাথে সেই ছায়াকেই চুম্বন করতেন। তারা বলতো, এও দ্বীপ হাতে রমণী। এই নামে তিনি সমস্ত পৃথিবীর মাঝে অমর হয়ে রইলেন। যুদ্ধ যতই এগিয়ে চলল তার কর্মভার বেড়েই চলল। যুদ্ধের প্রয়োজনে যেখানে যত হাসপাতাল তৈরি হয়েছিল সব হাসপাতাল থেকে আরেক হাসপাতালের দূরত্ব কিন্তু কম ছিল না। কিন্তু কোনো দায়িত্বভার গ্রহণেই তিনি অসম্মতি প্রকাশ করতেন না। প্রবল তুষারপাত বৃষ্টির মধ্যেই তিনি বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াতেন, সেখানকার কাজের তত্ত্বাবধান করতেন। তার আন্তরিক চেষ্টায় মৃত্যুর হার হাজারে 60 থেকে 3-এ এসে দাঁড়ালো। তবু বিশ্রাম নেই ফ্লোরেন্সের। শুধু আহত মানুষের দেহে সুস্থতা নয়, মনের আনন্দের ব্যবস্থা করতেও তিনি সচেষ্ট হয়ে উঠলেন। আহত সৈনিকরা যাতে বাড়িতে টাকা পাঠাতে পারে তিনি তার ব্যবস্থা করলেন। প্রতিটি হাসপাতালে গড়ে তুললেন লাইব্রেরি, সেখানে আমোদ প্রমোদের জন্য শুধু বই ছাড়াও বিভিন্ন সংবাদপত্র আনার ব্যবস্থা করলেন। হাসপাতাল ব্যবস্থার সমস্ত চেহারাটাই পরিবর্তিত হয়ে গেল। এতদিন প্রচলিত ব্যবস্থা ভেঙে জন্ম নিল নতুন, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা ব্যবস্থার। শুধু হাসপাতাল নয়, বহুবার তিনি গিয়েছেন যুদ্ধের প্রান্তরে, বুঝেছিলেন শুধু অস্ত্র বা সামরিক শিক্ষা একজন সৈনিককে তার দক্ষতার চরম শিখরে পৌঁছে দিতে পারে না। তাদের জন্য পাঠাতেন গরম খাবার, নানান বই। এই অক্লান্ত পরিশ্রমে তার শরীর ক্রমশই ভেঙে পড়ছিল। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন তিনি। একবার এত অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা প্রায় তার জীবনের আশা ত্যাগ করেছিল। কিন্তু তার অদম্য মনোবল, জীবনের শক্তির তাগিদে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কিন্তু নষ্ট হয়ে গেল তার সুন্দর চুল, দেহের সৌন্দর্য। আগেকার দেহের শক্তি আর ফিরে পাননি ফ্লোরেন্স। অসুস্থ অবস্থাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে তার কাজ করতেন। ডাক্তাররা, উচ্চপদস্থ কর্মচারীরা তাকে লন্ডনে ফিরে যাওয়ার জন্য বারংবার অনুরোধ করতে থাকেন, কিন্তু সকলের সমস্ত অনুরোধই তিনি প্রত্যাখ্যান করে বললেন, যতক্ষণ না শেষ আহত সৈনিকটি দেশে প্রত্যাবর্তন করছে ততক্ষণ তার পক্ষে স্কুটারি ত্যাগ করা সম্ভব নয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই অজেয় মনোভাবের জন্য সমস্ত ইংল্যান্ড তার প্রতি শ্রদ্ধায় প্রশংসায় মুখরিত হয়ে ওঠে। মহারানী ভিক্টোরিয়া তাকে লিখলেন, যেদিন আপনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন সেই দিনটি আমার কাছে বিরাট আনন্দের দিন হবে, কারণ সমস্ত নারী জাতিকে আপনি সুমহান গৌরবে মহিমান্বিত করেছেন। আপনার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করি। অবশেষে যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। 1856 সাল। দীর্ঘ 2 বছর আহত সৈনিকদের সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফিরে চললেন তার স্বদেশ ভূমিতে। তার সম্মানে ব্রিটিশ সরকার একটি আলাদা জাহাজ পাঠাতে চাইলেন, কিন্তু সে অনুরোধ তিনি প্রত্যাখ্যান করলেন। সকলের সাথেই দেশে প্রত্যাবর্তন করলেন। সমস্ত দেশ তাকে বিপুল সম্মান জানাবার জন্য প্রস্তুত, কিন্তু সবিনয়ে সবকিছুকে প্রত্যাখ্যান করলেন। সামান্যতম আকাঙ্ক্ষা ছিল না। শুধুমাত্র মহারানী ভিক্টোরিয়ার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না।
ক্রিমিয়ার যুদ্ধের মধ্যে তিনি শুধু নিজেকে একজন সেবিকা নিয়ম ভেঙে নারীকে দিলেন সম্মানের আসন, প্রচলিত কুসংস্কার নিয়ম ভেঙে সেবার কাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু তখনও তার কাজ শেষ হয়নি। তার আদর্শ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ বাকি রয়ে গিয়েছিল। ফ্লোরেন্সের ইচ্ছা ছিল দেশে প্রথম নার্সিং স্কুল স্থাপন করবেন। সমগ্র ইংল্যান্ডের মানুষ তাকে সম্মান জানাতে 50,000 পাউন্ড অর্থ তুলে দিল। সেই অর্থে 1859 সালে সেন্ট টমাস হাসপাতালে তৈরি হলো প্রথম নার্সিং স্কুল, নাইটিঙ্গেল হোম, যা আধুনিক নার্সিং শিক্ষার প্রথম পাঠগৃহ। ফ্লোরেন্সের দেহের কর্মক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে আসছিল। একসময় শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে শয্যাশয়ী হয়ে পড়লেন তিনি। এর পরেও বহু বছর বেঁচে ছিলেন তিনি। রোগ যন্ত্রণাকে অতিক্রম করে তার অন্তরে জেগে থাকত এক গভীর আনন্দ। তিনি তার জীবিতকালেই প্রত্যক্ষ করেছেন তার শিক্ষা সাধনা ব্যর্থ হয়নি। দেশে দেশে গড়ে উঠেছে নার্সিং স্কুল। যে পেশা একদিন ছিল ঘৃণিত, তাই হয়ে উঠেছে পরম সম্মানের। নতুন প্রজন্মের মেয়েরা নার্সিংকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করছে। জীবিতকালে বহু সম্মান পেয়েছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কিন্তু তার আদর্শের বাস্তব রূপ দেখে যে আনন্দ পেয়েছেন তার চেয়ে বড় পাওয়া তার কাছে আর কিছুই ছিল না। অবশেষে 1910 সালের 13ই আগস্ট এই মানবদরদী মহিয়সীনারের মৃত্যু হয়। মাশাআল্লাহ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু বিয়ে করেননি। তার জীবন তিনি বিসর্জন করেছিলেন নার্সিংয়ের মধ্যে, মানুষের সেবায়। কেমন লাগলো আমাদের এই মহিষের গল্প জানাবেন কমেন্ট সেকশনে।